স্লাইড শেয়ার করছি আপনাদের সাথে। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রেফারেন্স সেবা, উদ্দেশ্য, প্রকৃতি এবং কর্মকাণ্ড। আমি একটু স্লাইডগুলো শেয়ার করি। শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব রেফারেন্স সেবা, উদ্দেশ্য, প্রকৃতি এবং কর্মকাণ্ড। অর্থাৎ রেফারেন্স সোর্সেস এন্ড ইনফরমেশন সোর্সেস এন্ড সার্ভিসের যে কোর্সটা আছে তার একটা অংশ হচ্ছে রেফারেন্স সেবা। আমরা সেটার উদ্দেশ্য, প্রকৃতি এবং কর্মকাণ্ড নিয়ে আজকে আলোচনা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের একটু বোঝার চেষ্টা করতে হবে। আমাদের এখানে প্রথমেই আমি আপনাদেরকে যে ব্যাপারটা একটু আলোচনা করব সেটা হচ্ছে রেফারেন্স সেবা আসলে কি। হোয়াট ইজ রেফারেন্স সার্ভিস, যাকে আমরা রেফারেন্স সেবা বলে থাকি। পাঠক যাতে তাদের প্রয়োজনীয় তথ্যটি দ্রুততম সময়ের মধ্যে খুঁজে পেতে পারেন সেটি নিশ্চিত করা গ্রন্থাগার ও তথ্যকর্মীর পেশাগত দায়িত্বের মধ্যে পড়ে। তার মানে আপনারা যারা যখন পেশায় চলে যাবেন, একজন পাঠকের প্রয়োজনীয় তথ্যটা যাতে সে খুব দ্রুত সময়ের মধ্যে খুঁজে পায় সেটা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে গ্রন্থাগার এবং তথ্যকর্মীর, এবং এটা তাদের একটা পেশাগত দায়িত্ব। এটাই হচ্ছে প্রফেশনালিজম, এটা পালন করতে হবে। আর এই দায়িত্ববোধ থেকে বেসিক্যালি রেফারেন্স সেবার উৎপত্তি হয়েছে। গ্রন্থাগারে রেফারেন্স সেবার সূত্রপাত হবার পর শতাধিক বছর অতিবাহিত হয়ে গেছে, কিন্তু তারপরও রেফারেন্স সেবার সর্বজন স্বীকৃত কোনো সংজ্ঞা আসলে আমরা আজ পর্যন্ত পাই নাই, যে এই সংজ্ঞাটাই সবাই বলবে যে হ্যাঁ এটা একটা মানে খুব সুন্দর একটা ডেফিনেশন। এটা বলার মতো কোনো ডেফিনেশন আজ পর্যন্ত আমরা রেফারেন্স সেবার পাই নাই। তারপরেও অনেক পণ্ডিত, যারা এলআইএস এর পণ্ডিত বা রেফারেন্স স্পেশালি ইনফরমেশন সোর্সেস এন্ড সার্ভিসের পণ্ডিত, তারা সবাই এখানে বিভিন্ন ধরনের সংজ্ঞা দিয়েছেন। তো বিভিন্ন সময় বিভিন্ন রেফারেন্স সেবার সংজ্ঞা দেওয়ার চেষ্টা করা হলো। এ সেবার প্রকৃতি পরিধি নিয়ে গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানীরা এখনো বিতর্কে মেতে আছেন। তার মানে এটা একটা চলমান একটা বিতর্ক। রেফারেন্স সেবার বহুল প্রচলিত কিছু সংজ্ঞা আমি আপনাদের সামনে একটু তুলে ধরবো। প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে ডব্লিউ.বি. চাইল্ড। তিনি বলেন যে গ্রন্থাগার ক্যাটালগের অন্তর্গত জটিলতার সঙ্গে পাঠককে পরিচয় করিয়ে দেয়া ও গ্রন্থাগার সম্পদে তাদের প্রবেশকে সহজতর করার জন্য প্রদত্ত সহায়তায় রেফারেন্স সেবা। খুব মানে ডেফিনিশন সবগুলাই কিন্তু কারেক্ট, কিন্তু সবার কাছে তো আর সবকিছু সবসময় গ্রহণযোগ্য হয় না। এটা তেমন, কেউ বলবে যে না এটা আমি মানি না, আবার কে বলবে না খুব সুন্দর। তারপরও এরা সবাই মনীষী, এনারা সবাই রেফারেন্স সার্ভিসের বিভিন্ন ডেফিনেশন দিয়েছেন। তো এনার নাম ডব্লিউ.বি. চাইল্ড। এর কথা যদি আপনি একটু মোটা অক্ষরে চিন্তা করেন, ইনি বলছেন যে গ্রন্থাগার ক্যাটালগের অন্তর্গত জটিলতার সঙ্গে। এখন কেউ কেউ বলবে যে ক্যাটালগের আবার জটিলতা কি, অন্তর্গত জটিলতা কি, আমি মানি না। তো তারপরে ধরে নিলাম যে এটার ভিতরে কিছু ব্যাপার আছে যেটা হয়তো সাধারণ পাঠক বুঝবে না, সেটাকে আমরা অন্তর্গত জটিলতা বলছি। তো সেই জটিলতার সঙ্গে পাঠককে পরিচয় করিয়ে দেওয়া। এখন আমরা লাইব্রেরি সায়েন্সের লোক, আমরা হয়তো ক্যাটালগিং, ক্লাসিফিকেশনের, কল নাম্বার কি, অথর, সিঙ্গেল অথর, ডাবল অথর, ট্রিপল অথর, পেজিনেশন, আইএসবিএন নাম্বার, এই সম্পর্ক, এই জিনিসগুলো সম্পর্কে খুব ভালো জানি। কিন্তু একজন বাংলার মানুষ হয়তো বা কল নাম্বার কি নাও বুঝতে পারেন। এটাকেই বলা হচ্ছে অন্তর্গত জটিলতার ব্যাপার। সেগুলো সম্পর্কে পাঠককে পরিচয় করিয়ে দেওয়া, যেটা একদম বেসিক, সেটার কথা বলা হচ্ছে। এবং গ্রন্থাগার সম্পদে তারা যখন প্রবেশ করবে সেটাকে সহজতরে করে প্রদত্ত সহায়তাই হচ্ছে রেফারেন্স সেবা। এটা একটা ডেফিনিশন গেল। তারপরে আরেকটা ডেফিনিশন আপনাদের একটু বলি। এস আর রঙ্গনাথন, আপনারা সবাই এস আর রঙ্গনাথনের নাম শুনেছেন, শিয়ালি রামামিত রঙ্গনাথন। এই এস আর রঙ্গনাথন হচ্ছে ভারতীয় উপমহাদেশে লাইব্রেরি সায়েন্সের জনক। এস আর রঙ্গনাথন, আমরা এস আর রঙ্গনাথনের যে ডেফিনিশন রেফারেন্স সেবা সম্পর্কে উনি বলেছেন সেটাই যদি একটু বলি, তাহলে ওখানে উনি বলেছেন যে রেফারেন্স সেবা হচ্ছে পাঠক ও তার নথির মধ্যে ব্যক্তিগত উপায়ে সম্পর্ক গড়ে তোলা। এখন পাঠকের কি দরকার, বেসিক্যালি তার ইনফরমেশন দরকার। এখানে উনি নথি বলেছেন, এখানে নথি বলতে কিন্তু তথ্যের কথা বলা হচ্ছে, অর্থাৎ যে জায়গা থেকেও একজন পাঠকের তথ্যের প্রয়োজন হবে সেটাই। অর্থাৎ রেফারেন্স সেবা হচ্ছে পাঠক ও তার নথি, অর্থাৎ চার দরকার, পাঠক এবং ইনফরমেশন এর ব্যক্তিগত উপায়ে যে সম্পর্ক গড়ে তোলে সেটাকেই উনি বলেছেন। এই সংজ্ঞার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি কিন্তু আরো কিছু কথা বলেছেন, সেটা যদি একটু বলি আপনাদের। রেফারেন্স সেবা হচ্ছে প্রতিটি পাঠককে প্রদত্ত একটি ব্যক্তিগত সেবা, যার মাধ্যমে এই মুহূর্তে যে নথির প্রতি তার আগ্রহ আছে সেটিকে সুনির্দিষ্টভাবে
সম্পূর্ণভাবে এবং দ্রুততার সাথে খুঁজে বের করায় তাকে সহায়তা যোগানো হয়। এটাই হচ্ছে রেফারেন্স সেবা। তার সহজ কথা যদি আমরা বলি যে রেফারেন্স সেবা হচ্ছে পাঠক এবং তার প্রয়োজনীয় নথির মধ্যে ব্যক্তিগত উপায়ে যে সম্পর্ক গড়ে তোলা হয় সেটাই হচ্ছে রেফারেন্স সেবা। তো এরকম অনেকগুলো ডেফিনেশন আছে, যেমন আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন ওরা বলছে যে গ্রন্থাগারের সেই কাজ যেটি পাঠককে তথ্য প্রাপ্তিতে সহায়তা প্রদান করে এবং পাঠক এবং গবেষণার কাজে গ্রন্থাগার সম্পদকে ব্যবহারের প্রত্যক্ষভাবে সম্পৃক্ত। লাইব্রেরি অ্যাসোসিয়েশন অর্থাৎ আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন যে গ্লোসারি বের করেছে, এএলএ গ্লোসারি, তারা এটা বলেছে। আবার আপনারা নাম শুনে থাকবেন লুইস শোর্স, উনি বলেছেন যে সামরিক বাহিনীর ক্ষেত্রে গোয়েন্দাদের যে কাজ গ্রন্থাগার সেবার ক্ষেত্রে সে কাজ হচ্ছে রেফারেন্স বিভাগের। রেফারেন্স কক্ষে গ্রন্থাগার সম্পদকে সুনির্দিষ্ট প্রয়োজন মেটানোর কাজে ব্যবহার করা হয়। এরকম অনেক ডেফিনেশন আছে, আমি ডেফিনেশনে যাচ্ছি না, আমি দুইটা ডেফিনেশন বললাম। এবার যদি আপনারা রেফারেন্স সেবার বৈশিষ্ট্যের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন যে উপরের যে ডেফিনেশন গুলো আমরা বললাম সেই ডেফিনেশন গুলো থেকে আমরা যদি একটু বেরিয়ে আসার চেষ্টা করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রেফারেন্স সেবা বলতে বেসিক্যালি এই জিনিসটাকে বোঝানো হচ্ছে। একটা হলো তথ্য অনুসন্ধান, একটা হলো মূল্যায়ন এবং ব্যবহারে পাঠককে ব্যক্তি পর্যায়ে সেবা প্রদান। তো রেফারেন্স কর্মী পাঠক ও জ্ঞান সমুদ্রের মাঝখানে মধ্যস্থকারী সহায়ক হিসেবে কাজ করেন। বেসিক্যালি ইন্ডেক্সের মতো ব্যাপারটা। ইন্ডেক্স যেমন ইনফরমেশন এবং ইউজারের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করে, কিন্তু বলা হচ্ছে যে পাঠক এবং তথ্যের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করে। পরামর্শ, নির্দেশনা, সহায়তা ও উপদেশ প্রদানের মাধ্যমে তিনি পাঠকের তথ্য প্রয়োজনীয়ই কেবল মেটান না, পাঠক যাতে ভবিষ্যতে আরো কার্যকরভাবে তিনি তথ্যের ভুবনে প্রবেশ করতে পারেন সেটাও নিশ্চিত করেন এবং পরিপক্কভাবে তাকে সাহায্য করেন। রেফারেন্স সেবার মর্মমূলে তাই রয়েছে সামাজিক কর্তব্য বোধ, মানবিকতা এবং পেশাগত দায়িত্বশীলতার সর্বোচ্চ প্রকাশ। তাই আমরা রেফারেন্স সেবার বৈশিষ্ট্য বেসিক্যালি এই তিনটা জিনিস পাই। একটা হচ্ছে তথ্য অনুসন্ধান, তথ্যের মূল্যায়ন এবং তথ্য ব্যবহারে পাঠককে ব্যক্তি পর্যায়ে সেবা প্রদান করা। যদি কখনো বৈশিষ্ট্যের কথা বলা হয় তাহলে এই তিনটা জিনিস আপনারা বলবেন। এরপরে আসতেছে রেফারেন্স সেবার আসলে প্রয়োজনীয়তাটা কি, আমরা রেফারেন্স সেবার প্রয়োজনীয়তাটা কেন ফিল করি। আসলে তথ্য বিস্ফোরণের কারণে বেশিরভাগ ব্যবহারকারী প্রয়োজনীয় তথ্যটি খুঁজে বের করতে হিমশিম খাচ্ছেন। তার মানে প্রতিদিন যে পরিমাণ ইনফরমেশন এক্সপ্লোশন ঘটতেছে, আমার আসলে কোনটা দরকার আমি সঠিকভাবে সেটাই আইডেন্টিফাই করতে পারি না, আমরা হিমশিম খাচ্ছি। আবার অনেকেই আছেন যারা বিভিন্ন উৎস থেকে তথ্য খুঁজে বের করে পারদর্শী হলেও সেটি কতটুকু নির্ভরযোগ্য বা সঠিক সে সম্বন্ধে ধারণা রাখেন না। তার মানে আমরা মিসগাইডেড হতে পারি। তো সেগুলো তো আর হওয়া যাবে না। আমরা লাইব্রেরি প্রফেশনালস হিসেবে যদি আমি আমার ব্যবহারকারীকে ভুল তথ্য দেই তাহলে কিন্তু হবে না, আমাকে সঠিক তথ্য সবসময় প্রদান করতে হবে। তারপরে বলা হচ্ছে যে এক্ষেত্রে রেফারেন্স কর্মী পাঠককে সহায়তা করতে পারেন যাতে তারা কাঙ্ক্ষিত তথ্যটি সংগ্রহ করে শ্রম, সময় ও অর্থ সাশ্রয় করতে পারেন। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, একটা হলো সময়, একটা হলো শ্রম এবং অর্থ। এটা যে কোনো প্রফেশনের জন্য, যে কোনো প্রতিষ্ঠানের জন্য অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই কারণেই আধুনিক গ্রন্থাগারে রেফারেন্স সেবার প্রচার ও প্রচলন দুই কিন্তু ক্রমশ বাড়ছে। গ্রন্থাগারগুলো নানা রূপে নানা পন্থায় পাঠকের কাছে রেফারেন্স সেবাকে পৌঁছে দেওয়ার উদ্যোগী হচ্ছেন। এ কারণে ডক্টর এস আর রঙ্গনাথ রেফারেন্স সেবাকে গ্রন্থাগারের সর্বোচ্চ এবং চূড়ান্ত সেবা হিসেবে আখ্যায়িত করেছেন। তার মানে তার কাছে রেফারেন্স সেবার প্রয়োজনীয়তাটা এত বেশি যে ডক্টর এস আর রঙ্গনাথন বলে দিয়েছেন যে গ্রন্থাগারের এটা হচ্ছে সর্বোচ্চ এবং চূড়ান্ত সেবা, যে সেবার উপরে কোনো সেবা হতে পারে না, সেটাকে উনি বলছেন রেফারেন্স সেবা। জগদীশ শরণ শর্মা ও ডিআর গ্রোভার তারা বলেছেন যে রেফারেন্স সেবা বস্তুত পক্ষে গ্রন্থাগারের যাবতীয় কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু স্বরূপ। গ্রন্থাগারের অন্য সব কাজ যেমন পুস্তক নির্বাচন, সংগ্রহ, অন্তর্ভুক্তিকরণ, শ্রেণীকরণ, সূচীকরণ যাই থাকুক না কেন রেফারেন্স সেবাদানের উদ্দেশ্যই পরিচালিত হয়। অর্থাৎ যত ধরনের কাজ আছে সে কাজগুলো বেসিক্যালি এই রেফারেন্স সেবাটা সঠিকভাবে দেওয়ার জন্যই পরিচালিত হয়ে থাকে। এসব কর্মকাণ্ড মূলত রেফারেন্স সেবাকে সম্ভবপর এবং কার্যকর করে তোলে।
তো সময়ের বিবর্তনে গ্রন্থাগার সমূহের সংগ্রহ ক্রমশই বেড়ে চলেছে। তো সবকিছু বিবেচনা করে যে গ্রন্থাগারের যে প্রয়োজনীয়তা আছে, রেফারেন্স সেবার যে প্রয়োজনীয়তা আছে, নিড ফর রেফারেন্স সার্ভিস, সেটাকে আমরা 3টা ভাগে ভাগ করেছি। ডক্টর এস আর রঙ্গনাথনের মতে উনি বলেছেন যে পুস্তকের প্রথমটা হচ্ছে পুস্তকের কৃত্রিমতা, অর্থাৎ আর্টিফিশিয়ালিটি অফ দ্য বুক। তারপরে বলা হচ্ছে ক্যাটালগের কৃত্রিমতা, আর্টিফিশিয়ালিটি অফ দ্য ক্যাটালগ, এবং মনস্তাত্ত্বিক একটা প্রয়োজন আছে, সাইকোলজিক্যাল নিড। একটু যদি ব্যাখ্যা করি প্রথমটা, যে পুস্তকের কৃত্রিমতা বলতে আমরা আসলে কি বুঝি, অর্থাৎ আর্টিফিশিয়ালিটি অফ দ্য বুকস এটা কি? বইয়ের যে একটা তাৎপর্য বা মূল্য আছে, যাকে আমরা ভ্যালু বলে থাকি, তা পাঠক সবসময় কিন্তু বোঝেন না। বইয়ের অন্তর্নিহিত মূল্যের ব্যাপারটা পাঠকের হৃদয়ঙ্গম করার জন্য অন্য কারো সাহায্য দরকার। এই পাঠকের ভ্যালুটাই হচ্ছে, অর্থাৎ বইয়ের যে একটা ভ্যালু আছে, এটাকেই বলা হচ্ছে পাঠক পুস্তকের কৃত্রিমতা। তারপর বলা হচ্ছে ক্যাটালগের কৃত্রিমতা কি, আর্টিফিশিয়ালিটি অফ দ্য ক্যাটালগ। আপনারা সবাই জানেন ক্যাটালগ একটা ইংরেজি শব্দ, এটা হচ্ছে সূচি থেকে, বেসিক্যালি বাংলায় বলি আমরা সূচি। তো সেখানে বলা হচ্ছে গ্রন্থাগারের ক্যাটালগ থাকলেও নতুন কারো পক্ষে এটিকে ঠিক মতো বোঝা দ্রুহ। আসলে যারা লাইব্রেরি সায়েন্সের লোক না, তারা হুট করে অন্য সাবজেক্টের লোকজন এসে কিন্তু ক্যাটালগ জিনিসটা কি নাও বুঝতে পারে। এই জন্য বলা হচ্ছে যে এটা অন্য কারো পক্ষে বোঝাটা একটু কঠিন, বিশেষ করে ক্যাটালগের অন্তর্নিহিত জটিলতার বিষয়টি যাদের জানা নেই তাদের। এখন ক্যাটালগ কার্ডের সাইজ যে 5 ইঞ্চি বাই 3 ইঞ্চি, এখানে যে বিভিন্ন ইনডেনশন বা ধাপ আছে, এটা আমরা যেমন সহজে বুঝবো লাইব্রেরি সায়েন্সের লোকজন, অন্য মানুষ কিন্তু এটা বুঝবে না যাদের এই বিষয়ে কোনো জ্ঞান নেই। এই জন্যই এটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়ালিটি অফ দ্য ক্যাটালগ। এই বিষয়টি তাদের কাছে ব্যাখ্যা করার জন্য কে একজনকে দরকার। এখন এটা এমন নয় যে তাদেরকে আমরা লাইব্রেরি সায়েন্সের শিক্ষা দান করবো, সেটা না। বেসিক্যালি আমরা তাদেরকে এই জিনিসটা সম্পর্কে একটু ধারণা দেব যে বেসিক্যালি এটা হচ্ছে এই এই এই। তাতে কি হবে, তাতে তারা তাদের প্রয়োজনটা আমাদের সাহায্য যেমন নিয়ে করতে পারবে, অ্যাজ ওয়েল অ্যাজ তারা যে যতটুকু শিখলো সেটা ব্যবহার করেও তারা তাদের কাজটা সেরে নিতে পারবে। আর মনস্তাত্ত্বিক যে প্রয়োজন, আমরা যেটাকে বলতেছি সাইকোলজিক্যাল নিডস, সেটা হচ্ছে যে সঠিক পাঠক যাতে সঠিক সময়ে সঠিক বইটি হাতে পেয়ে যান, সেটি নিশ্চিত করার জন্য গ্রন্থাগারের দ্রুত ও কার্যকর সেবা দান দরকার। এবং এটা কিন্তু মানে রেফারেন্স সেবার প্রথম কথা হচ্ছে যে সঠিক বইটা সঠিক সময়ে সঠিক পাঠকের হাতে তুলে দিতে হবে। তো সেটাই হচ্ছে কিন্তু মনস্তাত্ত্বিক প্রয়োজন। সাপোজ আমি একটা গ্রন্থাগারে গেলাম, যাওয়ার পরে আমি যেটা খুঁজতেছি সেটা পেলাম না, আমার কিন্তু অলরেডি একটা মনস্তাত্ত্বিক একটা চলে আসছে, তো এখানে কিচ্ছু পাওয়া যায় না। কিন্তু আমি যদি প্রথম দিন যেয়ে যদি আমার প্রয়োজনটা যেটা দরকার ছিল সেটা আমি সঠিক সময়ে সঠিক উপায়ে এবং খুব দ্রুত সময়ের মধ্যে আমি পেয়ে গেছি, আমার মধ্যে কিন্তু একটা পজিটিভ সেন্স কাজ করবে। তার মানে ওইটা সম্পর্কে আমার একটা ভালো ধারণার সৃষ্টি হবে, সেটাই হচ্ছে মনস্তাত্ত্বিক প্রয়োজন। এটি করা গেলে আসলে কি হবে, পাঠকের মনস্তাত্ত্বিক ইতিবাচক প্রভাব পড়বে। তিনি গ্রন্থাগার সেবায় সন্তুষ্ট হবেন এবং পুনরায় গ্রন্থাগারে আসার ব্যাপারে উৎসাহী হবেন। তো এস আর রঙ্গনাথনের মতে একজন গ্রন্থাগারিকের জীবনের সবচেয়ে আনন্দময় মুহূর্ত হচ্ছে যখন তিনি রেফারেন্স সেবা দেন তখন। তার মানে আপনারা যারা লাইব্রেরিয়ান হবেন, যখন আপনারা রেফারেন্স সেবা প্রদান করবেন কোনো মানুষকে, তখন কিন্তু আপনাদের মধ্যে সবচেয়ে বেশি আনন্দ কাজ করবে যে হ্যাঁ, আমি একজনকে একটা প্রয়োজনে সাহায্য করলাম, আমার খুব ভালো লাগলো। এবং ব্যক্তিগত জীবনে যদি আপনারা দেখেন যে কেউ যদি কোনো সমস্যায় পড়ে, আপনি যদি তাকে সেটা সাহায্য করে সলভ করতে পারেন, আপনারা কিন্তু ভিতরে একটা খুশি কাজ করে। তো লাইব্রেরিয়ানদের ক্ষেত্রে রঙ্গনাথন বলে গিয়েছেন যে কোনো যদি পাঠককে যে যদি তিনি রেফারেন্স সেবা দিতে পারেন, তাহলে তার কাছে এটা সবচেয়ে আনন্দের। এ কারণেই অনেক গ্রন্থাগার তাত্ত্বিক একে গ্রন্থাগার সেবার হৃৎপিণ্ড স্বরূপ মনে করেন। তার মানে রেফারেন্স সেকশনকে বলা হয় হৃৎপিণ্ড, একটা গ্রন্থাগারের হৃৎপিণ্ডের সাথে তুলনা করেন। ডিজে ফস্কেট আপনার নাম শুনে থাকবেন। এর মতে রেফারেন্স সেবার মূলত মানবতাবাদের চর্চা, কারণ জ্ঞান অর্জনের মাধ্যমে যে মহত্তম আনন্দ পাওয়া যায় সেটি অর্জনে মানুষকে সাহায্য করাই রেফারেন্স সেবার মূল মন্ত্র। তো যাই হোক, তাহলে রঙ্গনাথনের মতে আমরা বলতে পারি যে রেফারেন্স সেবা তার যে প্রয়োজনীয়তা, বেসিক্যালি এই 3টা কারণ উনি ব্যাখ্যা করেছেন। একটা হচ্ছে পুস্তকের কৃত্রিমতা, ক্যাটালগের কৃত্রিমতা এবং মনস্তাত্ত্বিক প্রয়োজন। রেফারেন্স সেবার প্রভাবটা কি আসলে, সেটা নিয়ে একটু কথা বলবো। ইম্প্যাক্ট অফ রেফারেন্স সার্ভিস। গ্রন্থাগার এবং তথ্য প্রতিষ্ঠানের সামগ্রিক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে
রেফারেন্স সেবার প্রভাব সুদূর প্রসারী। পাঠক ও তথ্য অনুসন্ধানকারীদের প্রয়োজন মেটানোর পাশাপাশি প্রত্যক্ষ এবং পরোক্ষ অর্থাৎ ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ভাবে গ্রন্থাগার কর্মকাণ্ডকে গতিশীল করে তোলে রেফারেন্স সেবা। সমাজে গ্রন্থাগারের মর্যাদা এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে রেফারেন্স সেবার অবদান প্রচুর। গ্রন্থাগারের পাঠক, গ্রন্থাগার কার্যক্রম ও গ্রন্থাগারিকতার উপর রেফারেন্স সেবার প্রভাব বর্ণনা করতে গিয়ে কৃষাণ কুমার উনি চিহ্নিত করেছেন এই নিচের আইটেমগুলোকে, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে মোট 8টা কথা উনি বলেছেন যে রেফারেন্স সেবার প্রভাবটা আসলে কি, সেটা কৃষাণ কুমার বলেছেন। তাহলে প্রথমটা হচ্ছে গ্রন্থাগার সহায়তা অর্থাৎ লাইব্রেরি সাপোর্ট। তারপরে বলছেন আমি এগুলো পরে ব্যাখ্যা করছি। তারপরে হচ্ছে গ্রন্থাগার সার্ভিস অর্থাৎ লাইব্রেরি সার্ভিসের কথা বলেছেন। গ্রন্থাগার সংগঠন অর্গানাইজেশন অফ দ্য লাইব্রেরি। তারপরে বলছে পাঠ সামগ্রী লেনদেনের ব্যাপারটা অর্থাৎ সার্কুলেশন অফ দ্য লাইব্রেরি। পাঠ সামগ্রীর নির্বাচন সিলেকশন অফ দ্য লাইব্রেরি ম্যাটেরিয়ালস। পাঠ সামগ্রী সংগ্রহ করা অ্যাকুইজিশন অফ লাইব্রেরি ম্যাটেরিয়ালস। শ্রেণীকরণ যাকে আমরা বলি ক্লাসিফিকেশন এবং সূচীকরণ অর্থাৎ ক্যাটালগিং। তো এটা যদি একটু আমি আপনাদের বুঝিয়ে বলি তাহলে প্রথমটা হচ্ছে গ্রন্থাগার সহায়তা অর্থাৎ লাইব্রেরি সাপোর্ট। এটা কি আসলে? পাঠকদের সঠিক সময়ে সঠিক তথ্যটি পেতে সাহায্য করার মাধ্যমে রেফারেন্স সেবা তাদের সময় বাঁচায়। কাজের পুনরাবৃত্তি রোধ ও নতুন নতুন ধারণার সঙ্গে তাদের পরিচিত করায় এই সেবার ভূমিকা রাখে। রেফারেন্স সেবার মাধ্যমে প্রদত্ত তথ্যের সাহায্যে নীতি নির্ধারকরা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন, আর এভাবেই পৃষ্ঠপোষক সংগঠনের উদ্দেশ্য পূরণে অবদান রাখে এই সেবা। সন্তুষ্ট ব্যবহারকারী নিজেকে গ্রন্থাগারের বন্ধু হিসেবে বিবেচনা করবেন এবং গ্রন্থাগারের পৃষ্ঠপোষকতা করেন। ফলে কি হয়, গ্রন্থাগার ও তার ব্যবহারকারী এবং পৃষ্ঠপোষক সংগঠনের সমর্থন হারাতে পারে যদি সে সেবাটা দান করতে দুর্বল হয়ে পড়ি। তাই আমাদের সবসময় মনে রাখতে হবে যে লাইব্রেরি সাপোর্ট যে কোনো ধরনের পাঠকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বরটা হচ্ছে গ্রন্থাগার সার্ভিস অর্থাৎ লাইব্রেরি সার্ভিস। এটা বলতে বোঝানো হচ্ছে যে রেফারেন্স সেবার প্রভাবে সমাজে গ্রন্থাগার সেবার চাহিদা বাড়ে। বাড়তি চাহিদা পূরণের জন্য গ্রন্থাগার কর্মীদেরকে নিজেদের সামর্থ্য এবং দক্ষতা বৃদ্ধি করতে হয়। তারা ব্যবহারকারীর সম্বন্ধে আরো ভালো করে জানার চেষ্টা করেন এবং সেবাদানকে কিভাবে আরো উন্নত করা যায় সে প্রচেষ্টায় আত্মনিয়োগ করেন। এভাবে রেফারেন্স তথা গ্রন্থাগার সেবার মান বৃদ্ধি পায় এবং সমাজে গ্রন্থাগারের ব্যবহার বাড়তে থাকে। ফলে উন্নত রেফারেন্স সেবা এবং উন্নত গ্রন্থাগার সেবার একটি চক্র সৃষ্টি হয়। এটা হচ্ছে লাইব্রেরি গ্রন্থাগার সার্ভিস বা লাইব্রেরি সার্ভিসের কথা বললাম। 3 নম্বরে বলছেন যে গ্রন্থাগার সংগঠন অর্থাৎ অর্গানাইজেশন অফ দ্য লাইব্রেরি। এটা কি? গ্রন্থাগার সেবা পরিকল্পনা ও সংগঠনের সময় রেফারেন্স সেবার গুরুত্ব ও গ্রহণযোগ্যতার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হয়। এ কারণে গ্রন্থাগার ক্যাটালগ ও রেফারেন্স সংগ্রহ এমন জায়গায় রাখা হয় যাতে ব্যবহারকারী সেগুলোকে সহজে ব্যবহার করতে পারে। সাধারণ বইয়ের সেলফ ও ক্যাটালগ ক্যাবিনেটের কাছাকাছি জায়গায় রেফারেন্স বিভাগকে রাখা হয়, যার প্রধান উদ্দেশ্য হচ্ছে পাঠকের জন্য গ্রন্থাগার ব্যবহার এবং রেফারেন্স সেবা প্রাপ্তিকে অনায়াসে ও সহজসাধ্য সেবা হিসেবে যাতে আমরা পাঠকের সামনে তুলে ধরতে পারি। তারপর একটা বলা হচ্ছে পাঠ সামগ্রী লেনদেন। সেটা কি? যে সার্কুলেশন অফ দ্য লাইব্রেরি ম্যাটেরিয়ালস বলতে আমরা বোঝাচ্ছি যে কোনো পাঠ সামগ্রীর চাহিদা যদি বেশি থাকে তাহলে ওই সামগ্রীটিকে রেফারেন্স বা রিজার্ভ সেকশন রাখার জন্য সার্কুলেশন বিভাগকে অনুরোধ করতে পারেন রেফারেন্স কর্মীরা। একইভাবে কোনো রেফারেন্স কর্মী পাঠকদেরকে ধার দেয়া যায় কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণে মতামত দিতে পারেন রেফারেন্স কর্মী। বিভিন্ন পাঠ্য সামগ্রীর ধার সময় কতটুকু হওয়া উচিত সে ব্যাপারে সার্কুলেশন বিভাগকে পরামর্শ দিতে পারেন রেফারেন্স বিভাগের কর্মীরা। একটু কথা বলে রাখি, এইটা পড়ানোর সময় আপনাদেরকে একটা জিনিস জানতে বেসিক্যালি প্রধান সেকশন হচ্ছে 4টা: অ্যাকুইজিশন, প্রসেসিং, সার্কুলেশন, রেফারেন্স। আমরা কিন্তু শুধু রেফারেন্স নিয়ে কথা বলছি, তার মধ্যে কিছু জিনিস ঢুকে পড়ছে এখানে। তো 5 নম্বরে বলা হচ্ছে পাঠ সামগ্রী সংগ্রহ করার ব্যাপারটা অর্থাৎ অ্যাকুইজিশন অফ লাইব্রেরি ম্যাটেরিয়ালস। এটা বলতে কি বোঝাচ্ছি? যে আন্তঃগ্রন্থাগার ধারের মাধ্যমে রেফারেন্স বিভাগে নানা ধরনের নথি সংরক্ষিত হয়। অর্থাৎ আন্তঃগ্রন্থাগার সংগ্রহ মানে হচ্ছে ইন্টার লাইব্রেরি লোন, অর্থাৎ এক লাইব্রেরি থেকে আরেক লাইব্রেরির মধ্যে যে পুস্তক ধার হয় সেটা আন্তঃগ্রন্থাগার লেনদেন বলা হয় সেটাকে। এই রেকর্ড থেকে সংগ্রহের শক্তি দুর্বলতার বিষয়ে ধারণা পাওয়া যায়। অর্থাৎ
আপনি যদি 3টা 4টা লাইব্রেরি মিলে যদি ইন্টার লাইব্রেরি লোন করেন, কার কাছে কতটুকু আছে সেটা কিন্তু আপনি সহজেই জানতে পারবেন যখন আপনার প্রয়োজন হবে। পরবর্তীকালে পাঠ্য সামগ্রী নির্বাচনের সময় সিদ্ধান্ত গ্রহণে এটি সাহায্য করবে। একইভাবে রেফারেন্স বিভাগে পাঠকরা যেসব প্রশ্ন বা চাহিদা পেশ করেন তা থেকে বিভিন্ন ধরনের পাঠ সামগ্রী সংগ্রহে গ্রন্থাগার কর্তৃপক্ষকে মূল্যবান পরামর্শ দিতে পারেন রেফারেন্স বিভাগের কর্মীরা, কারণ তারা জানেন যে তাদের কাছে সাধারণত পাঠকরা এসে কোন ধরনের রেফারেন্স ম্যাটেরিয়ালস গুলো খুঁজতেছে। তাহলে যখন অ্যাকুইজিশন করা হবে তখন তারা অবশ্যই একটা ভালো ধারণা দিতে পারবে যে এই রেফারেন্স সামগ্রীগুলো আমাদেরকে অ্যাকুইজিশন করতে হবে বা সংগ্রহ করতে হবে। এরপরে পাঠ সামগ্রী নির্বাচন গেল, এবার পাঠ সামগ্রী সংগ্রহ অর্থাৎ অ্যাকুইজিশন অফ লাইব্রেরি ম্যাটেরিয়ালস। পাঠক নানা সময়ে রেফারেন্স বিভাগের নানা তথ্য সামগ্রী খোঁজ করেন। ওই সামগ্রীটি দ্রুত সংগ্রহ করার জন্য তখন অ্যাকুইজিশন বিভাগকে তাগাদা দিতে পারেন রেফারেন্স বিভাগ। আবার জরুরি ভিত্তিতে প্রয়োজন এমন কোন সামগ্রী সংগ্রহের ক্ষেত্রে অ্যাকুইজিশন বিভাগকে সাহায্য করতে পারে আবার রেফারেন্স বিভাগ। রেফারেন্স সামগ্রী সংগ্রহের ক্ষেত্রে এই ধরনের পরিস্থিতির উদ্ভব করতে পারে। সময় মতো রেফারেন্স সামগ্রী সংগ্রহ করা না হলে গ্রন্থাগার সেবার প্রতি মানুষের বিরূপ মনোভাব দেখা দিতে পারে। এই জন্য প্রতি বছর সময় করে কিন্তু আমরা লাইব্রেরি ম্যাটেরিয়ালস গুলোকে অ্যাকুইজিশন করে থাকি, যাতে কখনো পাঠক এসে একবার ফিরে গেলে যেন আরেকবার যেন তাকে ফিরে যেতে না হয়। এখন আমরা সবকিছু সংগ্রহ করলাম, নির্বাচন করলাম, এখন তো পাঠকের হাতে তুলে দিতে হবে। এই জন্যই কিন্তু মূল কাজ হচ্ছে শ্রেণীকরণ এবং সূচীকরণ। তো শ্রেণীকরণ বলতে কি বোঝানো হচ্ছে, যে পুস্তক শ্রেণীকরণে সরাসরি অবদান রাখতে পারে রেফারেন্স গ্রন্থাগারিক। বই বা পাঠ সামগ্রী সেলফে কিভাবে সজ্জিত হবে সে ব্যাপারে তিনি পরামর্শ দিতে পারেন। গ্রন্থাগারের শ্রেণীকরণের পর্যায় বা মাত্রা কেমন হওয়া উচিত, পাঠক কি ব্যাপক বিষয়ভিত্তিক নাকি সূক্ষ্ম শ্রেণীকরণ পছন্দ করবেন সে ব্যাপারে দিক নির্দেশনা দিতে পারেন রেফারেন্স বিভাগে কর্মরত কর্মীরা। তাছাড়া সেলফে বইয়ের বিন্যাস ত্রুটিপূর্ণ নাকি পাঠকের জন্য অসুবিধাজনক হলে সে ব্যাপারে ও সংশ্লিষ্ট কর্মীদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন রেফারেন্স কর্মীরা। এরপর আছে সূচীকরণ অর্থাৎ ক্যাটালগিং। ক্যাটালগিং বা সূচীকরণেও নানাভাবে সহায়তা করতে পারেন রেফারেন্স কর্মীরা। গ্রন্থাগার ক্যাটালগ মূলত একটি অবস্থান নির্দেশক উপকরণ। কাজেই ক্যাটালগ কার্ডে কোন কোন তথ্য থাকলে পাঠক অনায়াসে এবং সবচেয়ে কার্যকরভাবে পাঠ সামগ্রী খুঁজে পাবেন সে ব্যাপারে ক্যাটালগ বিভাগকে পরামর্শ দিতে পারেন রেফারেন্স কর্মীরা। তাছাড়া সূচীকরণ কাজে নির্ভুলতা, সামঞ্জস্যপূর্ণতা ও অভিন্নতা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারেন রেফারেন্স বিভাগে কর্তব্যরত কর্মীরা। এই হলো রেফারেন্স সেবার প্রভাব। এই 8 ভাবে রেফারেন্স সেবা প্রভাব ফেলে, এটা কৃষণ কুমারের মতে। তারপরে এবারে আমরা দেখব রেফারেন্স সেবার কার্যাবলী, অর্থাৎ কি কি কাজ আসলে রেফারেন্স বিভাগে করা হয়ে থাকে। ফাংশনস অফ রেফারেন্স সার্ভিস। রেফারেন্স সেবার কর্মপরিধি বা কাজের প্রকৃতি নিয়ে বিতর্ক আছে। অনেক ক্ষেত্রেই গ্রন্থাগার বা গ্রন্থাগারিকের কাজের ধরন ও দৃষ্টিভঙ্গির উপর ভিত্তি করে রেফারেন্স সেবার কর্মপরিধি নির্ধারিত হয়। রেফারেন্স সেবার উপর স্যামুয়েল গ্রিনের প্রথম প্রবন্ধে গণগ্রন্থাগারের ব্যবহারকারীরা সচরাচর যেসব প্রশ্ন করেন তার অনেকগুলোর উদাহরণ আছে। এসব উদাহরণকে বিশ্লেষণ করলে রেফারেন্স গ্রন্থাগারিক 4টি স্বতন্ত্র কাজের পরিচয় আমরা পাই। সেগুলো আমি এখানে বলেছি। 1 নম্বরে গ্রন্থাগার ও এর সামগ্রী কিভাবে ব্যবহার করতে হবে সে ব্যাপারে মানুষকে শিক্ষাদান করা। 2 নম্বর পাঠকের প্রশ্নের উত্তর দান। 3 নম্বর ভালো বই নির্বাচনে পাঠককে সহায়তা প্রদান করা এবং সমাজে গ্রন্থাগারের অবস্থানকে উন্নীত করা। একটু যদি এটা ব্যাখ্যা করি, যে প্রথমটাতে আমরা বলছি যে গ্রন্থাগার ও এর সামগ্রী কিভাবে ব্যবহার করতে হবে সে ব্যাপারে মানুষকে শিক্ষাদান। এটা যদি আমরা একটু ভেঙে ভেঙে বলি তাহলে বলতে হয় কিছু অগ্রসর পাঠক ক্যাটালগ, নির্ঘণ্ট সহ গ্রন্থাগার সামগ্রীর ব্যবহারে দক্ষ হলেও বেশিরভাগ পাঠকই গ্রন্থাগার সামগ্রী ও এগুলো সম্বন্ধে বেশি ধারণা রাখে না। এজন্য রেফারেন্স গ্রন্থাগারিকের প্রথম কাজ হচ্ছে
গ্রন্থাগার সংগ্রহ থেকে কিভাবে প্রয়োজনীয় সামগ্রীটি খুঁজে বের করতে হবে সে ব্যাপারে শিক্ষা দেয়। স্যামুয়েল গ্রিন বলেন, তারা যতটুকু সহায়তা চায় দিন, কিন্তু সে সঙ্গে তারা যাতে স্বনির্ভর হতে পারে এবং স্বাধীনভাবে কাজ করতে পারে তাকেও শিক্ষা দিন। অর্থাৎ কনফুসিয়াসের মতে যে ওই যে বলা হয়েছিল যে আমার মাছ শুধু দিলে হবে না, মাছ যাতে সে পরবর্তীতে ধরে খাইতে পারে তাকে মাছ ধরার কৌশল শিখিয়ে দেওয়া। ব্যাপারটা হচ্ছে সেরকম যে আপনি শুধু ও আসবে, একজন কর্মী, একজন পাঠক আসবে আপনার কাছে, আপনি তাকে সাহায্য করতে থাকবেন, সেটার চাইতে তাকে আবার শিখিয়ে দেওয়া যায় যে এই জিনিসটা কিভাবে পেতে হয়, এটা আরো বেশি কার্যকর। এই জন্যই বলা হচ্ছে প্রথমটা যে গ্রন্থাগার ও এর সামগ্রী কিভাবে ব্যবহার করতে হবে সে ব্যাপারে মানুষকে শিক্ষাদান করা। তারপরে 2 নম্বরে বলা হচ্ছে পাঠকের প্রশ্নের উত্তর দান। অবশ্যই রেফারেন্স বিভাগে বিভিন্ন পাঠক বিভিন্ন সময় এসে বিভিন্ন প্রশ্ন করবেন, তাহলে সেই প্রশ্ন উত্তর দানের জন্য কিন্তু আপনাকে রেডি থাকতে হবে। স্যামুয়েল গ্রিনের প্রবন্ধে গণগ্রন্থাগারের ব্যবহারকারীরা যেসব প্রশ্ন জিজ্ঞেস করেন তার অনেকগুলো উদাহরণ আছে, যার মধ্যে সাধারণ প্রশ্ন থেকে বিস্তারিত গবেষণামূলক প্রশ্নও আছে। ব্যবহারকারীর আশা করেন গ্রন্থাগারিক হয় এসব প্রশ্নের উত্তর দেবেন, নয়তো যেখানে এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে তার খোঁজ দেবেন। তার মানে কখনো বলা যাবে না যে আমি জানি না, তার মানে বলতে হবে আমি জানি না বাট কোথায় গেলে পাবেন এটা আমি জানি। আই নো, আই ডোন্ট নো বাট হু নোজ আই নো। এইভাবে, অর্থাৎ আমরা কখনো তাকে নিরাশ করব না। যখন কোনো প্রশ্নের উত্তর জানতে চাইবে আমরা কখনোই নিরাশ করব না। আমাদের কাছে যদি সেই প্রশ্ন উত্তর না থাকে তাহলে কোথায় গেলে পাবে এটলিস্ট আমরা সেটা পর্যন্ত তাকে বলে দেব। এ বিষয়ে গ্রিনের মন্তব্য প্রনিধানযোগ্য। নানা রকম জিজ্ঞাসা নিয়ে যেসব পাঠক জনপ্রিয় কোনো গ্রন্থাগারে ভিড় করেন তাদের ব্যাপক ভিত্তিক সহায়তা প্রয়োজন। তারপর 3 নম্বরে বলা হচ্ছে ভালো বই নির্বাচনে পাঠকদের সহায়তা দান। কিভাবে আসলে এই রেফারেন্স বিভাগ ভালো বই নির্বাচনে পাঠককে সহায়তা করতে পারে। মানুষ পড়তে চায়, কিন্তু কোন বই পড়তে হবে সে ব্যাপারে অনেকেরই ভালো ধারণা থাকে না। গ্রন্থাগারিকের অন্যতম কাজ তাই পাঠকের উপদেষ্টা হিসেবে কাজ করা এবং তার আগ্রহ ও সামর্থ্যের নিরিখে তার জন্য সবচেয়ে ভালো বই কোনটি হবে সে ব্যাপারে পরামর্শ দেয়া। এ ব্যাপারে রেফারেন্স গ্রন্থাগারিকের ভূমিকা বর্ণনা করতে গিয়ে গ্রিন বলেন, পাঠক যাতে ভালো বই পড়তে পারেন সে ব্যাপারে তিনি প্রভাব রাখতে পারেন। পাঠে আগ্রহী প্রতিটি মানুষকে তার জন্য সেরা বইটি খুঁজে দেওয়ার তিনি ভূমিকা রাখবেন। কারণ হচ্ছে একজন রেফারেন্স গ্রন্থাগারিক কিন্তু রেফারেন্স সেবা প্রদান করতে করতে এত বেশি এক্সপার্ট হয়ে যান, উনি খুব সহজেই একজন পাঠককে বলে দিতে পারেন কোনটা বই তাকে সবচেয়ে বেশি সাহায্য করবে। 4 নাম্বার, সমাজে গ্রন্থাগারের অবস্থানকে উন্নীত করা। আমাদের একটা ধারণা আছে বা আমরা অনেকেই মনে করি যে গ্রন্থাগার পেশায় যারা থাকেন বা গ্রন্থাগার তাদেরকে সমাজে ওইভাবে অবস্থানের দিক থেকে আমরা বিবেচনা করতে পারি না বা করি না অনেক সময় বিভিন্ন কারণে। কিন্তু বলা হয় থাকে এই রেফারেন্স বিভাগে সেবা প্রদানের মাধ্যমেই কিন্তু আপনারা আপনাদের এই পেশার মান মর্যাদা বৃদ্ধি করতে পারেন। সেজন্য বলা হচ্ছে স্যামুয়েল গ্রিন যেসব উদাহরণ দিয়েছেন তার মধ্যে যে ধারণাটি অন্তর্নিহিত আছে তা হচ্ছে জনগণের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে সম্পৃক্ত হয়ে গ্রন্থাগারিক বৃহত্তর জনগোষ্ঠীর সমর্থন আদায়ে সফল হন, যার ফলস্বরূপ গ্রন্থাগারের ব্যবহার বৃদ্ধি পায় ও আর্থিক সহায়তা লাভের পথ প্রশস্ত হয়। গ্রিন তার প্রবন্ধে উপসংহারে টানেন এই বলে, গ্রন্থাগারিক যতই খোলাখুলিভাবে পাঠকের সাথে মিশবেন এবং তাদেরকে যত বেশি সাহায্য করবেন, গ্রন্থাগার যে একটি উপকারী প্রতিষ্ঠান সে ব্যাপারে পাঠকের বিশ্বাস ততই দৃঢ় হবে। ফলে তারা গ্রন্থাগারকে আরো বেশি অর্থ সহায়তা দানে প্রবৃত্ত হবেন, যা দিয়ে বই কেনা এবং বাড়তি কর্মী নিয়োগের ব্যবস্থা করা যাবে। তো বেসিক্যালি প্রথম ফাংশন আমরা এই 4টা বললাম গ্রিনের প্রবন্ধ থেকে। তারপরে আরো ফাংশন আছে, যেটা হচ্ছে আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন, অর্থাৎ ALA আমরা বলে থাকি, আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন। এই আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন 1942 সালে রেফারেন্স সেবার 6টা ভিন্ন ধর্মী কাজকে চিহ্নিত করেছে। তারা মনে করে যে রেফারেন্স বিভাগকে এই 6টা কাজ করতেই হবে। এই 6টা কাজ একটা রেফারেন্স বিভাগের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সেটা 1942 সালে, আজকে 2020 সাল, কত সময় অতিবাহিত হয়ে গেছে। এই 6টা কাজকে তারা
দিয়ে গেছেন। 1 নম্বরটাকে বলা হচ্ছে তত্ত্বাবধান সংক্রান্ত কাজ, অর্থাৎ দ্য সুপারভিশন ফাংশন, তত্ত্ব প্রদান সংক্রান্ত কাজ, দ্য ইনফরমেশন ফাংশন। তারপর বলা হচ্ছে উপদেশমূলক কাজ, দ্য গাইডেন্স ফাংশন, নির্দেশনামূলক কাজ, দ্য ইনস্ট্রাকশন ফাংশন, গ্রন্থপঞ্জীগত কাজ অর্থাৎ দ্য বিবলিওগ্রাফিক ফাংশন, এবং মূল্যায়ন সংক্রান্ত কাজ, দ্য অ্যাপ্রাইজাল ফাংশন। তো আমরা যদি এই 6টা ফাংশন গুলো একটু আলোচনা করি, তাহলে প্রথমটা হচ্ছে তত্ত্বাবধান সংক্রান্ত কাজ। আমরা সবাই জানি সুপারভিশন ফাংশন অর্থাৎ সুপারভাইজ করা। এ ধরনের কাজের মধ্যে আছে রেফারেন্স সেবার জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধার ব্যবস্থা করা, রেফারেন্স সামগ্রী নির্বাচন, কর্মীদের নির্দেশনা প্রদান, গ্রন্থাগার ব্যবহারকারীদের পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা। রেফারেন্স গ্রন্থাগারিকের প্রথম কাজ হচ্ছে রেফারেন্স বিভাগকে সংগঠিত করা। এটি নির্ভর করবে গ্রন্থাগারের আকার ও সেবার পরিধির উপর। ছোট আকারের স্কুল বা গণগ্রন্থাগারের পুরো সংগ্রহটি একটি মাত্র কক্ষে সীমিত থাকতে পারে, আবার কলেজ বা মাঝারি আকারের গণগ্রন্থাগারের রেফারেন্স বিভাগের জন্য একটি কক্ষ বরাদ্দ হতে পারে। তবে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার বা বড় আকারের গণগ্রন্থাগারের একাধিক কক্ষ নিয়ে রেফারেন্স বিভাগ গঠিত হতে পারে। এক বা একাধিক কক্ষে থাকবে রেফারেন্স সংগ্রহ এবং সঙ্গে থাকবে একটি বড় আকারের পাঠ কক্ষ। রেফারেন্স বই, সাময়িকী, সরকারি সংগ্রহ, দুষ্প্রাপ্য বই ইত্যাদির জন্য থাকবে ভিন্ন ভিন্ন ক্রম পর্যায় বা সিকোয়েন্স। পাঠক জিজ্ঞাসা গ্রহণ ও সংশ্লিষ্ট বিভাগে প্রেরণের জন্য থাকবে ইনফরমেশন ডেস্ক। এর পাশাপাশি টেলিফোন সহ অন্যান্য উপকরণে সজ্জিত হবে রেফারেন্স বিভাগ। গ্রন্থাগারের আন্তঃগ্রন্থাগার সহযোগিতা ব্যবস্থা থাকলে সেটির দেখভাল করার দায়িত্ব রেফারেন্স কর্মীদের। ক্যাটালগ ক্যাবিনেট সমূহ রেফারেন্স বিভাগের আশেপাশেই থাকা উচিত। আবার পাঠক জিজ্ঞাসা, নিউজ পেপার ক্লিপিংস, প্রচারপত্র, পুস্তিকা ইত্যাদির সংগ্রহ থাকবে রেফারেন্স বিভাগে। বড় আকারের রেফারেন্স গ্রন্থাগারের প্রধান রেফারেন্স গ্রন্থাগারিকের পাশাপাশি সহকারী রেফারেন্স গ্রন্থাগারিক এবং রেফারেন্স সহকারীরাও থাকেন। এদের মধ্যে একাধিক বিষয় বিশেষজ্ঞ থাকলে রেফারেন্স সেবার মান খুব সহজেই বৃদ্ধি করা সম্ভব। তারপরে বলা হচ্ছে 2 নম্বরে তথ্য প্রদান সংক্রান্ত কাজ অর্থাৎ দ্য ইনফরমেশন ফাংশন। তথ্যানুসন্ধানী পাঠকের সব ধরনের প্রশ্নের জবাব দেওয়া এবং যেসব তথ্য উৎসে এসব প্রশ্নের জবাব আছে সেগুলো প্রদানের জন্য রেফারেন্স বিভাগের কর্মীদের প্রস্তুত থাকতে হবে। রেফারেন্স বিভাগে যেসব প্রশ্ন জিজ্ঞেস করা হয় সেগুলো শ্রেণীকরণের জন্য নানাভাবে প্রচেষ্টা নেওয়া হয়েছে। বিভিন্ন ধরনের প্রশ্নের জন্য বিভিন্ন ভিন্ন রেফারেন্স উৎস ব্যবহার করা হয়। কোন বিষয়ের পটভূমি ও এটি সংক্রান্ত সাধারণ প্রশ্নের উত্তর আছে, বিশ্বকোষ, শব্দার্থ বা শব্দের প্রয়োগ, উৎপত্তি জানার জন্য আছে অভিধান, সাম্প্রতিক তথ্যের জন্য আছে বর্ষপঞ্জি, কোনো ব্যক্তি সম্বন্ধে জানতে পড়তে হলে জীবনীমূলক অভিধান বা চরিতার্থ বিধান, আবার ভূগোল বিষয়ক তথ্যের জন্য আছে ভৌগোলিক অভিধান, বই সম্বন্ধে তথ্য পেতে হলে ক্যাটালগ বা গ্রন্থপঞ্জি স্মরণ নিতে হয়। পাঠকের চাহিদা অনুযায়ী তাকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি থাকতে হবে রেফারেন্স কর্মীর, অর্থাৎ কোন জায়গায় গেলে কোন ধরনের প্রশ্নের উত্তর পাওয়া যাবে সে সম্পর্কে রেফারেন্স কর্মীদেরকে সবসময় কিন্তু সজাগ থাকতে হবে। তারপর 3 নম্বরে বলা হয়েছে উপদেশমূলক কাজ। উপদেশমূলক অর্থাৎ তার গাইডেন্স ফাংশনটা কি আসলে? চাকুরি বা পেশাগত তথ্যের প্রয়োজনে অনেক পাঠক গ্রন্থাগারে আসেন, যেটা আমরা আজকাল সব বেশি দেখি। অথবা নিজের সিলেবাস ভিত্তিক যে পড়াশোনা সেটা পরীক্ষার 1 মাস আগে করে বা 15 দিন আগে করে, আর সারা বছর শুরু থেকেই খালি চাকরি সংক্রান্ত পড়াশোনা নিয়ে সবাই ব্যস্ত থাকে। সবাই বিসিএস কাটার হবে, এটা হবে, ওটা হবে, এই জাতীয় জিনিসটা এখন আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ে বলি বা যেখানে দেখি সব জায়গাতে এটা আমরা এখন লক্ষ্য করি। এজন্য বলা হচ্ছে যেসব পাঠকের বই এবং অন্যান্য উৎসের খোঁজ দিতে বা এসব উৎস থেকে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করে নিতে পারেন রেফারেন্স গ্রন্থাগারী। উচ্চশিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদেরকে কোথায় কোথায় উচ্চশিক্ষার সুযোগ আছে এবং কিভাবে কাজে লাগানো যাবে সে সংক্রান্ত পরামর্শ দিতে পারেন তিনি। আবার পাঠকদের রুচি, পছন্দ, প্রয়োজন অনুযায়ী বই বা পাঠ সামগ্রী নির্বাচনে সাহায্য করতে পারে রেফারেন্স কর্মীরা। কেবল পাঠ সামগ্রী নির্বাচনেই নয়, সেগুলোর অবস্থান নিশ্চিত করা এবং পাঠ এবং
ইনস্ট্রাকশন ফাংশন, এখানে নামগুলোই কিন্তু কি আছে এটা নির্দেশ করছে। তো নির্দেশনামূলক কাজ বলতে বলা হচ্ছে যে রেফারেন্স গ্রন্থাগারিকের অন্যতম দায়িত্ব শিক্ষকতা ও দিক নির্দেশনা দান। গ্রন্থাগারের কর্মকাণ্ড, ক্যাটালগ ও রেফারেন্স বইয়ের ব্যবহার বিধি, গ্রন্থাগারের পাঠ সামগ্রীর অবস্থান ইত্যাদি নানা বিষয়ে প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দিতে পারেন তিনি। গ্রন্থাগারের কর্মকাণ্ড ও গ্রন্থাগার উপকরণের ব্যবহার বিধির উপর বিভিন্ন গ্রন্থাগারে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়। এ ধরনের প্রোগ্রাম আয়োজনে এবং ব্যবহারকারীদের দিক নির্দেশনা দানে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন রেফারেন্স বিভাগের কর্মীরা। আজকাল যেমন দেখা যায় যে বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা দেখতে পাই যে যখনই, যেমন এবছর এখনো ইন্টারমিডিয়েট পরীক্ষা হয় নাই, হয়তো হয়ে যাবে, এতদিন ভর্তি পরীক্ষা হয়ে যেত অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে, তখন প্রথম বর্ষে যারা ভর্তি হয়, বিশেষ করে আমি উচ্চশিক্ষার কথা বলছি, যে যদি একটা স্কুল বা কলেজের কথাই বলেন, ধরেন কলেজে ইন্টারমিডিয়েট ক্লাস শুরু 4 তারিখ থেকে, যারা আসবে নতুন তারা তো হয়তো বা কলেজের লাইব্রেরি সম্পর্কে তাদের কোনো ধারণা নাই। এখন যদি তাদেরকে প্রথম দিনেই যদি একটা ওরিয়েন্টেশন করানো হয় কলেজের লাইব্রেরি সম্পর্কে, কোথায় কি আছে, কোথায় গেলে কোন বই পাবে, কোনটাকে কিভাবে ব্যবহার করতে হবে, এই যে নির্দেশনামূলক যে কাজটা যদি তাদের একবার শিখিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু তারা এরপর থেকে তাদের নিজেদের প্রয়োজন নিজেরাই মিটিয়ে নিতে পারবে। এই জন্য বলা হচ্ছে যে এই ব্যাপারে কিন্তু রেফারেন্স কর্মীরা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তারপরে বলা হচ্ছে গ্রন্থপঞ্জীগত কাজ, দা বিবলিওগ্রাফিক ফাংশন। পাঠক যাতে তাদের পছন্দ মতো বিষয়ে বই ও অন্যান্য পাঠ সামগ্রী সম্বন্ধে জানতে পারেন, সেজন্য তাদের চাহিদা অনুযায়ী গ্রন্থপঞ্জি ও গ্রন্থের ব্যক্তিগত তালিকা প্রস্তুত করাও রেফারেন্স কর্মীদের কাজ। গ্রন্থপঞ্জিতে ব্যক্তিগত উপায়ে লেখক, শিরোনাম, প্রকাশক, প্রকাশনার সাল ও স্থান, পৃষ্ঠা সংখ্যা, আকার ইত্যাদি তথ্য বিন্যস্ত থাকে। আবার সামগ্রীর মূল্য কত, অবস্থানটা কোথায়, টিকা ইত্যাদিও গ্রন্থপঞ্জিতে কিন্তু অন্তর্ভুক্ত থাকে, আমরা দেখে থাকি এসব। একইভাবে সাময়িকীর প্রবন্ধ নিবন্ধের উপর নির্ঘণ্ট বা সারসংক্ষেপ তৈরি করা যেতে পারে। কারণ আমরা যখন আর্টিকেল পড়ি, দেখা যায় আর্টিকেলের অ্যাবস্ট্রাক্ট থাকে, এরকম বিভিন্ন ব্যাপারে আমরা সারসংক্ষেপ তৈরি করতে পারি। গ্রন্থপঞ্জিকে নানাভাবে বিন্যস্ত করা যেতে পারে, যেমন লেখকের নাম অনুসারে বর্ণানুক্রমিক ভাবে সাজানো যেতে পারে। আবার শ্রেণীকৃত উপায়, অর্থাৎ লাইব্রেরি সেন্সের যে 000 থেকে 900 আছে সেটা উপায়ে শ্রেণী সংখ্যা অনুসারে বর্ণানুক্রমিক শ্রেণীকৃত পদ্ধতিতে, যাতে কিছু বিষয় শিরোনাম নির্ধারণ করে, এসব বিষয় শিরোনামের অধীনে লেখকের নাম অনুসারে বর্ণানুক্রমিক ভাবে ভুক্তিগুলোকে বিন্যস্ত করা। আবার আছে সময় অনুক্রম, অর্থাৎ ক্রোনোলজিক্যাল যে সিস্টেম, সময় অনুযায়ী যে ক্রম করা হয়, আমরা সেটা ক্রোনোলজিক্যাল বলে থাকি, সেটা অনুযায়ী যাতে পাঠক পাঠ্য সামগ্রী সমূহ প্রকাশের সময় অনুযায়ী বিন্যস্ত করা, অর্থাৎ যত সহজ ভাবেই এটাকে বিন্যস্ত করে পাঠককে খুশি করা যায়, একজন রেফারেন্স কর্মী তাই করবে। তারপরে 6 নম্বরে আছে মূল্যায়ন সংক্রান্ত কাজ, অর্থাৎ দ্য অ্যাপ্রাইজাল ফাংশন। রেফারেন্স সেবার সফলতার দুটো বিষয়ের উপর অনেকাংশে নির্ভরশীল। একটাকে বলা হচ্ছে সঠিক সামগ্রীর হাতের কাছে থাকা, আর একটা হচ্ছে এসব সামগ্রী থেকে সর্বোৎকৃষ্ট সেবা কিভাবে দেওয়া যায় সে ব্যাপারে জ্ঞান থাকা। খালি থাকলেই হবে না, আবার সেটার সেবাটা কিভাবে সর্বোত্তম ভাবে পাঠককে দেওয়া যায় সেটা জ্ঞান থাকা। এই দুটো জিনিসের উপরে কিন্তু এটার মূল্যায়নটা নির্ভর করে। রেফারেন্স সামগ্রী মূলত সুনির্দিষ্ট তথ্য প্রদানের উদ্দেশ্যেই ব্যবহার করা হয়। এসব সামগ্রী থেকে পাঠকদের কিভাবে তথ্য প্রদান করতে হবে তা দক্ষ রেফারেন্স কর্মী মাত্রই জানেন। অতএব রেফারেন্স সেবার দেওয়ার জন্য কোন কোন সামগ্রীর প্রয়োজন সেগুলো হাতের কাছে রাখার পাশাপাশি সেগুলোর ব্যবহার সম্বন্ধেও রেফারেন্স কর্মীর স্পষ্ট ধারণা থাকা আবশ্যক। কিন্তু রেফারেন্স বই বা রেফারেন্স সামগ্রী কোনটি, ALA অর্থাৎ আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন যে গ্লোসারি বের করেছে, সেখানে বলা হয়েছে যে একাধারে পাঠ করার জন্য নয়, বরং সুনির্দিষ্ট তথ্য প্রদানের জন্য বিশেষ বিন্যাস ও পদ্ধতিতে যে বই লিখিত হয় তাকেই আমরা রেফারেন্স বই বলি। এছাড়া রেফারেন্স বইয়ের বৈশিষ্ট্য নির্ধারণ করতে গিয়ে এসব বইয়ের ব্যবহার গ্রন্থাগারের মধ্যেই সীমিত থাকে এবং এগুলো পাঠ এবং ব্যবহারের জন্য গ্রন্থাগারের বাইরে নেওয়া যায় না বলে মন্তব্য করা হয়েছে আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন যে শব্দকোষ দিয়েছে সেখানে।
এই জন্য আমরা রেফারেন্স বই সাধারণত ইস্যু করি না পাঠককে বাইরে নিয়ে যাওয়ার জন্য। রেফারেন্স সামগ্রীকে বিষয় ও ধরন অনুসারে শ্রেণীবিভাগ করা যায়, নানা রকমের বিষয় অন্তর্ভুক্ত থাকে এবং রেফারেন্স বইয়ের মধ্যে আছে অভিধান, দেখে আপনারা ডিকশনারি বলেন, বাংলায় বলা হয় অভিধান, বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া, বর্ষপঞ্জি, জীবনীমূলক অভিধান অ্যাটলাস বা মানচিত্র পুস্তক, গেজেটিয়ার, নির্দেশিকা, হ্যান্ডবুক, ম্যানুয়াল, নির্ঘণ্ট, গ্রন্থপঞ্জি। এছাড়াও সরকারি প্রকাশনা ও শ্রবণ দর্শন সামগ্রী অর্থাৎ অডিও ভিজুয়াল যাকে বলা হয় স্বতন্ত্র বৈশিষ্ট্যের জন্য পৃথক একটি শ্রেণীভুক্ত করা হয়। রেফারেন্স কর্মীর নানা রকম রেফারেন্স সামগ্রী মূল্যায়নের ক্ষমতা থাকতে হবে। তিনি যেসব বিষয়ের উপরে ভিত্তি করে এসব মূল্যায়ন করতে পারেন তার মধ্যে আছে প্রামাণ্যতা, পরিধি, কৌশল বা পদ্ধতি, বিন্যাস কাঠামো এবং বিশেষ বৈশিষ্ট্য। এই হলো মূল্যায়ন সংক্রান্ত কাজ। তাহলে আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশনের মতে যে কোনো গ্রন্থাগার, কোনো রেফারেন্স বিভাগ যদি কাজ করতে চায় তাহলে তাদেরকে বেসিক্যালি এই কাজটা খুব গুরুত্বপূর্ণ, এই 6টা কাজ যেটাকে ভিন্নধর্মী কাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে এটা করতে হবে। আর এর আগে আমরা বলেছিলাম 4টা কাজের কথা বলেছিলাম, যদি আপনারা একটু খেয়াল করে দেখেন তাহলে 4টা কাজের কথা বললাম। সে 4টা কাজ হচ্ছে যে গ্রন্থাগার ও এর সামগ্রী কিভাবে ব্যবহার করতে হয় সে ব্যাপারে শিক্ষাদান, পাঠকের প্রশ্নের উত্তর দান, ভালো বই নির্বাচনে সহায়তা এবং সমাজের গ্রন্থাগারের অবস্থান নিশ্চিত করা। এই হলো আজকের ক্লাস।